আমার হয়েছে যত জ্বালা। এই কনকনে শীতে কোথায় লেপের নিচে একটু আরাম করে ঘুমোবো, তা তো আমার কপালেই নেই। শীত হোক আর গরম হোক, সেই কাক ডাকা ভরে উঠে কাজ শুরু করো। গিন্নি, এই সাত সকালে কিসের এত বকবকানি? যাও তো এখান থেকে, একটু আরাম করে ঘুমাতে দাও। ঘুমের সময় বকবকানি কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। হ্যাঁ, তুমি শীতে আরাম করে লেপের নিচে ঘুমিয়ে থাকো, আর আমি তো মানুষ না। এই ঠান্ডার মধ্যেও আমার কোনো বিরাম নেই, আমার তো কাজ করেই যেতে হবে। কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। তোমাকে এখান থেকে যেতে বললাম, আর কাজ করার জন্য তো কেউ তোমার গলায় ছুরি ধরেনি। ইচ্ছে হলে করো, না হলে ঘুমিয়ে থাকো, যাও। ইস, কথা শোনো হতচ্ছাড়া মিনসে। মনে হচ্ছে আমার জন্য হাজারটা দাসী বাদি রেখে দিয়েছে, যেন আমি শুয়ে থাকলে সবাই কাজগুলো করে দিয়ে যাবে। না গিন্নি, তোমাকে নিয়ে আর পারি না। তুমি কি চাইছো? কাজ করতে বললে দোষ, করতে নিষেধ করলে দোষ। এখন তুমি চাইছোটা কি, একটু খুলে বলো তুমি আমাকে। অমন সারের মতো ঘুমিয়ে না থেকে আমার কাছে একটু সাহায্য করলেও তো পারো, তা না করে সকাল সকাল ঘুমিয়ে পার করো। কেন, বাইরের কাজ করে বাড়ি এসে আবার বাড়ির কাজও করব? আমাকে কি পাগল পেয়েছো নাকি? সারাদিন বাইরে হাড় ভাঙা খাটুনি করে আসি, কোথাও একটু আরাম করতে বলবে, তা না করে কানের কাছে ঘ্যান 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 শুরুই করে থাকে। ইস, মিনসের কথা শোনো, কি এমন ইনকাম করে আনো? হ্যাঁ, দুবেলা তো ঠিক মতো খাবারই জোটে না। শোনো গিন্নি, বিনা কারণে ঝগড়া বাঁধানোর চেষ্টা করো না, বুঝলে? আমার যেটুকু সম্ভব সেটুকু আমি চেষ্টা করি। চেষ্টা করো না সাই, চেষ্টা করলে আজ আমাদের রাত পেটা খেয়ে থাকতে হতো না। পেট ভরে কখনোই খেতে পারি না, আর সাদাল্লাদের কথা সে তো না হয় বাদই দিলাম। শোনো গিন্নি, আমার যতটুকু সামর্থ্য আমি ঠিক ততটুকুই করি, এর থেকে বেশি করা আমার পক্ষে সম্ভব নয়। তা সম্ভব হবে কেন? পারো তো শুধু আমার সাথে ঝগড়া করতে, আর কিছু করার মুরত নেই তো তোমার। বাবা মা, তোমরা কি শুরু করলে বলো তো? প্রতিদিন সকালে তোমাদের ঝগড়া শুনতে ভালো লাগে নাকি? রোজ সকালে সেই একই কথা। আমাকে না, কথাগুলো তোর মাকে বল। রোজ সকালে ইচ্ছে করে আমার পায়ে পা দিয়ে ঝগড়া শুরু করে, বলতো। ঝগড়া করার কাজ করে, এজন্যই তো ঝগড়া করতে হয়, না হলে তোমার সাথে আমার কথা বলতে বইই গেছে। ধুর ছাই, ঘুমাবই না, থাকো তোমার লেপ নিয়ে, আমি গেলাম। মা, তুমি শুধু শুধু বাবার সাথে কেন ঝগড়া করো বলো তো? তোর বাপের সাথে ঝগড়া না করলে তো আমার গায়ে গরম হয় না, এই জন্যই তো ঝগড়া করছি। এবার গাটা গরম হয়েছে, এবার ভালো করে কাজটা করতে পারবো। মা, তুমিও না পারো বটে, শুধু শুধু বাবার মেজাজটা খারাপ করে দাও। উঠেই যখন পড়েছিস, তখন চল আমার সাথে হাতে হাতে কাজগুলো করবি, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। মা, এবার বাবাকে ছেড়ে আমায় ধরলে? ধর, ভাল লাগে না। চল আমার সাথে, আমি উঠোনটা ঝাড়ু দিই, তুই মুরগিগুলোকে বের করে খেতে দে। তুমি যাও মা, আমি আসছি। এরপর মিনতি উঠোন ঝাড়ু দিতে লাগলো, আর মিনা মুরগিগুলোকে খাবার দিতে লাগলো। ওদিকে মতিন পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে দিনুর সাথে কথা শুরু করলো। আরে মতিন যে, এই ঠান্ডার মধ্যে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁত মাজছিস কেন রে? পুকুরের পাড়ে তো আরো বেশি ঠান্ডা থাকে রে, তোর শীত লাগছে না? ধুর দিনুদা, আর বলো না তো, আমার জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেছে। রোজ সকাল সকাল উঠে গিন্নি ঝগড়া শুরু করে দেয়। সব সময় এই ঝগড়াঝাটি আর ভালো লাগে না আমার। সংসার জীবন আর ভালোই লাগছে না আমার। শোনো মতিন, দুজন একসাথে থাকতে গেলে একটু আধটু ঝগড়া তো হবেই, তাই না? আর মাঝে মাঝে বউকে একটু নতুন শাড়ি, চুড়ি, গয়নাগাটি কিনে দেবে, তাহলে আর ঝগড়া টগড়া করবে না। মাঝে মাঝে বলছো? আমি যে শেষ কবে গিন্নিকে নতুন একটা শাড়ি কিনে দিয়েছি তা তো আমার নিজেরই মনে নেই। এই তো এখানেই তো বাস, কবে কিনে দিয়েছো তা তোমার মনেই পড়ছে না। তা তোমার বউ তোমাকে যে রান্না বান্না করে খাওয়াচ্ছে সেটাই তো অনেক। বউকে এসব দিতে না পারলে সব সময় ভালো ব্যবহার দিতে হয়,
বুঝলে? হ্যাঁ দিনুদা, তুমি ঠিকই বলেছ। আমি গিন্নিকে কিছুই দিতে পারি না, আবার ঝগড়াও করি। এমন করলে কি তোর সংসারটা টিকবে নাকি বোকা? চেষ্টা করবি সব সময় বউয়ের কথায় হ্যাঁতে হ্যাঁ বলার, নাতে না বলার। তাহলে দেখবি সংসারে শান্তি থাকবে, বুঝলি? হ্যাঁ গো দিনুদা, তুমি ঠিকই বলেছ। আজ থেকে সব সময় তোমার ওই কথাটি মাথায় রাখবো আমি। চল আমার সাথে চল, তোর ভাবি নতুন আলু আর চিংড়ি মাছ রান্না করেছে, কবজি ডুবিয়ে দুজনে একসাথে খাবো। চল চল। বাহ, নতুন আলু আর সাথে চিংড়ি মাছ, খাওয়ার মজাই আলাদা গো। হ্যাঁ রে হ্যাঁ, চল আমার সাথে। না গো দাদা, আরেকদিন যাব। আচ্ছা থাক তাহলে, আমি চললাম। দেরি হলে আবার তোর ভাবি আমার সাথে ঝগড়া শুরু করবে। আচ্ছা দাদা, এসো তাহলে। মিনা যা তো, তোর বাবাকে খেতে ডাক, সবাই একসাথে খাবো। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। বাবা, বাবা, ও বাবা, মা তোমায় খেতে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চল রে মা, কটা খেয়ে কাজে যাব। মা, ও মা, মা কি রান্না করছো? না রে মা, আজ ঘরে রান্না করার মতো কিছুটি নেই। কাল রাতের কটা ভাত বেঁচে গিয়েছিল, তাই পানি দিয়ে রেখেছি। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেয়ে নে তোরা। কি বলছো কি মা? এই শীতের মধ্যে কি পান্তা ভাত খাওয়া যায় নাকি? একে তো কনকনে ঠান্ডা, তার উপর পান্তা ভাত খেয়ে বাঁচা যাবে না। শুনবি না, যেটা কপালে জুটেছে সেটাই খেয়ে নে। এমন কত মানুষ আছে যাদের কপালে এইটুকু জোটে না। পারো তো শুধু থমকে দিতে, এটা তো কখনো বলো না। কত মানুষ সব সময় মাছ মাংস খাচ্ছে, এই শীতে নতুন নতুন শাক সবজি খাচ্ছে। পাশের বাড়িতে দেখে এলাম নতুন আলু আর চিংড়ি মাছ রান্না করেছে, এই কথা তো কখনো বলো না। এক চর মেরে তোর সব দাঁত ফেলে দেব, বেয়াদব মেয়ে, খালি মুখে মুখে কথা। গিন্নি, কি করছো? মেয়েটার গায়ে হাত তুলছো কেন? পাগল হয়ে গেলে নাকি? থাক, তোমাদের ওই পান্তা ভাত খাওয়ার আমার কোনো দরকার নেই। তোমাদের ভাত তোমরাই খাও, আমি খাবো না। মিনা, যাস না, আমার কথাটা শোন, কটা খেয়ে যা মা। থাক, ডেকো না, যখন খিদে লাগবে তখন এমনিতেই চলে আসবে। গিন্নি, মিনা আমাদের একমাত্র মেয়ে, ওর সাথে এমন করলে কেন? ওর সাথে এমন করতে কি আমারও ভালো লাগে বলো? সব সময় ভালো ভালো খাবারের বায়না ধরে, ঘরে তো কোনো খাবারই থাকে না। ওকে ভালো কিছু খাবার কোথা থেকে দেব? ও তো ছোট মানুষ, ও তো ভালো খাবার খেতেই চাইবে। আমারই তো দোষ, আমি তোকে ভালো খাবার দিতে পারি না। আজ কটা দিন ধরে বায়না ধরেছে নতুন আলু আর চিংড়ি মাছ খাবে, এর জন্যই তো এত রাগ করছে। তা আমাকে তো বলনি। বেরুলেই বা কি হতো, বাজার থেকে তো আর কিনে আনতে পারতে না। নতুন আলু আর চিংড়ি মাছের যে দাম, তার তো ধার কাছেও যেতে পারবে না। হ্যাঁ, নতুন আলুর তো অনেক দাম, আর চিংড়িও তো দামি মাছ, কি যে করি। ওসব ভেবে কোনো লাভ নেই, এই দুটোর একটাও তুমি বাপের জন্মেও কিনতে পারবে না। বসো বসো, তোমায় খেতে দিই। এ ভাত আমার গলা দিয়ে নামবে না, আমি কাজে গেলাম। আরে কটা খেয়েই তো যাও, না হলে সারাদিন কাজ করবে কি করে? খাবো না গো, খাবো না। আমার হয়েছে যত জ্বালা, যেমন বাপ তেমনি তার মেয়ে। হায় সৃষ্টিকর্তা, আমি কেমন বাবা! আমার মেয়ের মুখে একটু ভালো খাবার কখনো তুলে দিতে পারি না। আমার মেয়েটা কখনো একটু ভালো খাবার পেট ভরে খেতেও পারে না। হায় সৃষ্টিকর্তা, এ কেমন আমি! হে সৃষ্টিকর্তা, আমাদের এত গরিব কেন বানালে? কখনো একটু পেট ভরে খেতে পারি না, কখনো একটু ভালো খাবারও খেতে পারি না। আমরা কি এমন অপরাধ করেছি যে আমাদের এত কষ্ট হয়? এরপর মিনা বটগাছের নিচে বসে জোরে জোরে কাঁদতে লাগলো। মিনার নিষ্পাপ চোখের জল গড়িয়ে মাটিতে পড়তে লাগলো। বটগাছের নিচে ছিল একটা মূর্তি। মিনার চোখে জল পড়ে মূর্তিতে আস্তে আস্তে প্রাণ ফিরে আসতে থাকলো।
কত বছর পর নিজের আসল রূপে ফিরতে পেরেছি। মূর্তি হয়ে থাকতে থাকতে আমার সব কিছু একেবারে জমে গেছে। কি ব্যাপার? এখানে তো কেউ নেই, তাহলে কথা কে বলছে? আজ কত বছর পর মানুষ রূপে ফিরে এসে খুব ভালো লাগছে। যাই, একটু হাঁটা চলা করে হাড্ডিগুলো একটু ছাড়িয়ে নি। কিন্তু এ জীবন থেকে আমায় মুক্তি কে দিল? মা গো মা, ভূত বাঁচাও! এই মেয়ে, অমন গলা ফাটিয়ে চিৎকার করছিস কেন রে? আমায় ভূত বলছিস কেন? আমি কোনো ভূত নই, আমি মানুষ। মানুষ? তাহলে মাটির নিচে কি করছিলে? আর এভাবে মাটি ফাঁকা করে উপরে আসলে কেন? বলছি সব কিছু বলছি। আগে আমার একটা প্রশ্নের উত্তর দে তো। আমি তোমায় চিনি না, আমি তোমার প্রশ্নের কেন উত্তর দেব? তুই বুঝি এখানে বসে কাঁদছিলি? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? তার মানে তুমি ভূত? ওরে বাবা রে! না রে বাছা, আমি ভূত না। আজ তোর চোখের পানির জন্যেই আমি আমার বন্দি জীবন থেকে মুক্তি পেলাম। ঠিক বুঝলাম না তো, আমি আবার তোমাকে বন্দি জীবন থেকে কি করে মুক্ত করলাম? সে তো অনেক কথা রে বাছা। হোক অনেক কথা, বলো, আমায় বলো না, আমি সব শুনবো। ঠিক আছে, শোন তবে। অনেক বছর আগের কথা। আমি ওই হিমালয় পর্বতে উঠেছিলাম। সেখানে এক সাধু ছিল। সে আমায় হিমালয় উঠতে দেখে বলল, কি ব্যাপার বুড়িমা, তুমি এই বয়সে এত কষ্ট করে হিমালয়ে ওঠার চেষ্টা করছো কেন? এই বয়সে তোমার ওখানে কি দরকার? আমার কিছু লাগবে না। আমি যেন গরিব অসহায় মানুষদের সাহায্য করতে পারি, তার জন্যই যাচ্ছি। ও, তোমার ইচ্ছাটা খুব ভালো। এই নাও, আমি তোমাকে কিছু বীজ দিচ্ছি। এটা দিয়ে তুমি মানুষকে সাহায্য করতে পারবে। কিন্তু এটা দিয়ে আবার কিসের কাজে আসবে? এটা থেকে কবে গাছ বেরোবে, কবে বড় হবে, আর কিভাবে আমি মানুষকে সাহায্য করব? শোনো বুড়িমা, এটা জাদুর বীজ। এই বীজ লাগানোর সময় যেটা মনে করে লাগানো হবে, পরদিন সেটাই গাছে ঝুলবে, বুঝলে? ও মা, তাই বুঝি? কিন্তু সাবধান, দেখো এটা যেন কোনো খারাপ হাতে না চলে যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা যত্ন করে রাখবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বুড়ি সাধুর থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু বুড়ি ও সাধুর সব কথা আড়ালে দাঁড়িয়ে এক রাক্ষসী সবটা শুনছিল। আজ বুড়ির কাছ থেকে সব জাদু বীজগুলো নিয়ে আমার মনের সব আশা পূরণ করব, কিন্তু এখন কিছু করা যাবে না। আগে বুড়ি তার বাড়ির থেকে রওনা হোক, তারপর দেখা যাবে। অনেকটা পথ হেঁটে খুব ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম না নিলে হবে না। যাই, ওই বট গাছে ছায়ায় বসে একটু বিশ্রাম নি। বুড়ি, আজ তোর নিস্তার নেই। আজ তোকে জানে মেরে ফেলবো। কে কে তুমি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমায় মারবে কেন? তুই তোর কাছের ওই বীজগুলো সব আমায় দিয়ে দে। কেন? ওই বীজ দিয়ে তুমি কি করবে? আমি হলাম রাক্ষসী। ওই বীজগুলো নিয়ে আমার সকল মনোবাঞ্ছা পূর্ণ করব। এগুলো গরিব অসহায় মানুষদের জন্য। শয়তান রাক্ষসী, আমি এগুলো তোকে কখনোই দেব না।
আমি তোকে প্রাণে মেরে ফেলবো, আর তারপর তারপর বীজগুলো নেব। এই রাক্ষসী রাজ থেকে বীজগুলোকে বাঁচাতে আমি যেন এখনই বীজ সহ মূর্তি হয়ে যাই, আর ততদিন পর্যন্ত মূর্তি থাকি যতদিন না কারো নিষ্পাপ চোখের পানি আমার গায়ের ওপর পড়ে। না, এ হতে পারে না। বুড়ি, তুই আমায় বীজ থেকে বঞ্চিত করলি। আমি তোকে মাটির নিচে পুঁতে দেব, যেন তোকে কেউ আর কখনো দেখতে না পারে। আর শাস্তি স্বরূপ তুই সারা জীবন এমন হয়েই থাকবি। এরপর রাক্ষসী জাদু করে বুড়ির পাথর মূর্তিটাকে মাটির নিচে পুঁতে দিল। সেই থেকে আমি মূর্তি হয়ে মাটির নিচে পড়েছিলাম। আজ তোর নিষ্পাপ চোখের জল আমার গায়ের ওপর পড়তেই আমি আবার মানুষ রূপে ফিরেছি। ওমা ঠাকুমা, তাহলে তো তোমার অনেক কষ্ট হয়ে গেছে। আরে বাছা, সে তো হয়েছে। আজ তোর জন্য আমি আবার মানুষ হতে পেরেছি। তা বাছা, তুই এখানে বসে কাঁদছিলি কেন? মনের কষ্টে কাঁদছিলাম গো ঠাকুমা। কেন রে বাছা, এইটুকু মানুষ তুই, তোর আবার কিসের কষ্ট? জানো ঠাকুমা, আমরা খুব গরিব। বাবা অনেক কষ্ট করে, তারপরও আমরা পেট ভরে দুবেলা খাবার খেতে পারি না। আরে, তোদের তো অনেক কষ্ট তাহলে। হ্যাঁ ঠাকুমা, আজ কদিন ধরে শুধু আলু আর চিংড়ি দিয়ে খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু মা বলেছে ওগুলোর নাকি অনেক দাম, আমরা খেতে পারবো না। ও মা, তাই এখানে বসে কাঁদছিলি? হ্যাঁ গো, আর তুমি বলো না, এই ঠান্ডার মধ্যে কি পান্তা ভাত কখনো খাওয়া যায় নাকি? তাই রাগ করে এখানে এসে বসে কাঁদছিলাম, আর সৃষ্টিকর্তাকে বলছিলাম আমাদের এত কেন গরিব করে বানালেন। শোন রে বাছা, তোকে আর কাঁদতে হবে না। শোন, এই বীজটা রাখ। তোর যেটা খেতে ইচ্ছে করছে তার নাম মনে করে বীজটা লাগিয়ে দিবি। পরদিন সকালে দেখবি কি হয়। কি হবে গো ঠাকুমা? আগে লাগিয়ে দেখ না কি হয়। তুমি খুব ভালো ঠাকুমা। তুইও খুব ভালো রে বাছা। যা, এবার বাড়ি ফিরে যা, না হলে তোর বাবা মা কিন্তু খুব চিন্তা করবে। হ্যাঁ যাচ্ছি গো, আমি এক্ষুনি যাচ্ছি। মিনা বুড়ির থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। কি ব্যাপার গিন্নি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েটা সেই সকাল থেকে না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো আসেনি। কি বলো গিন্নি? হ্যাঁ গো, তুমি কি নতুন আলু আর চিংড়ি এনেছো? না গো গিন্নি, আজও কোনো কাজ পেলাম না। সারাদিন খোঁজার পরেও পেলাম না। কি করে আনবো বলো? তাহলে মেয়েটাকে আজ কি বলবো কে জানে। ওই দেখো, মিনা আসছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। মা, বাবা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এই দেখো, আমি বীজ এনেছি, চলো এটা পুঁতে দিই। দেখো, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কি যে বলিস না তুই, আলু চিংড়ির জন্য তোর মাথাটাই গেছে। না গো মা, এটা এক ঠাকুমা আমায় দিয়েছে। এরপর মিনা তার বাবা মার কাছে সব কথা খুলে বলল। এটা আদৌ সত্যি হবে রে মা? গিন্নি, মিনা যেটা বলছে শোনো না। চল মা, বীজটি পুঁতে দিয়ে আসি। চলো মা, এবার আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালে এসে দেখবো। এরপর রাতের বেলায় বীজ থেকে গাছ হলো, আর গাছে নতুন আলু আর চিংড়ি মাছ ধরলো। মিনা খুব সকালে ঘুম থেকে উঠে পড়লো, আর সে গাছের কাছে এসে দেখলো। মা গো মা, বাবা, বাবা এদিকে এসো, দেখো আমাদের কাছে আলু আর চিংড়ি মাছ ধরেছে গো। হোগো, মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? চলো গিয়েই দেখি। তারা দুজন বাইরে বেরিয়ে এলো। গাছে সত্যি সত্যি আলু আর চিংড়ি ঝুলতে দেখে তারা দুজনেই খুব অবাক হলো। হোগো, এ আমি কি দেখছি? গাছে চিংড়ি মাছ ঝুলছে, সাথে আলু।
গিন্নি, এতদিন জানতাম আলু মাটির নিচে হয়, আজ তো দেখছি আলু গাছে ঝুলছে গো। কি মা, তোমরা মনে করেছিলে আমি পাগল হয়ে গেছি? এবার কি বলবে? হ্যাঁ রে মা, তুই সত্যি বলেছিলি। সৃষ্টিকর্তা আমাদের দিকে এবার মুখ তুলে চেয়েছেন। চলো মা, এবার আমরা গাছের নতুন আলু আর চিংড়ি মাছ নিয়ে মজা করে রান্না করে খাবো। হ্যাঁ রে মা, চল। আজ তুই মন ভরে খাবি আর আমি দুচোখ ভরে দেখব। নাও গিন্নি, এগুলো নিয়ে রান্না বসাও। আজ সবাই পেট ভরে খাবার খাবো। কিছু সময়ের ভেতর মিনতির রান্না শেষ হলো। রান্না শেষে সে সবাইকে খেতে ডাকলো। কই গো, সবাই খেতে এসো। মিনা, ও মিনা, খাবার খেতে আয়। আহ, মা, নতুন আলু চিংড়ি মাছ, কি যে মজা লাগছে খেতে। হ্যাঁ গো, মুখে লেগে থাকার মতো খাবার রান্না হয়েছে। খুব মজা হয়েছে গো। হ্যাঁ গো, আর শোনো, আজ থেকে তোমার আর কাজে যেতে হবে না। গাছ থেকে আলু আর চিংড়ি মাছ পেড়ে বাজারে বিক্রি করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি বেশ বলেছ। তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না, আর আমাদের খাবারেরও কোনো কষ্ট হবে না। কি মজা, কি মজা! আজ থেকে আমরা ভালো ভালো খাবার খেতে পারবো। কিন্তু গরিব দুঃখী মানুষদেরও সাহায্য করতে হবে, শুধু আমাদের চিন্তা করলে হবে না। করব মা, করব। আমরা এখন থেকে সবাইকে সাহায্য করব।